তারপরে ওখান থেকে 2005 পর্যন্ত ওই ওঙ্কারেশ্বরে, এবং সাধন আমার দীক্ষার বিষয়টা মূল একদম শুরু হয় ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির ধারা, দক্ষিণেশ্বরের কাছেই মহামিলন মঠ মূল আশ্রম, ওখান থেকে আমার দীক্ষার বিষয়টা হয় প্রথম। এবং ওনার নির্দেশ অনুযায়ী ওইখানে 2005 পর্যন্ত, সেই সময় থাকাকালীন অবস্থা ওইখানেই আরেকজন মহাপুরুষ, স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ স্বামী রামানন্দ সরস্বতী বলে আর কি, নর্মদার, আমাদের আশ্রমটা উত্তর তটে ছিল, ওটা দক্ষিণ তটে মার্কণ্ডেয় সন্ন্যাস আশ্রমে, ওনার কাছ থেকে বেদান্ত সাধন প্রণালী অনুযায়ী সাধন পাওয়া হয়। সেই বিষয়ে চলতে চলতে 2005 এবং 5-এর পরে 6-এ আমাদের গুরুদেব আমাকে পাঠান রাজস্থানের পুষ্কর তীর্থ, পুষ্কর বলে একটি জায়গা, আপনারা জানবেন হয়তো, সেইখানে 1 বছর সময়কাল। এর মাঝে কিছুটা সময় হিমালয়, হরিদ্বার থেকে আরও উপরে ঋষিকেশ, উত্তরকাশী এবং গঙ্গোত্রী থেকে 25 কিলোমিটার নিচে আর কি ওই জায়গাটা আইটিবিপি ক্যাম্প রয়েছে আর কি ওখানে। তো যাই হোক, ওই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় অল্প অল্প সময়, বেশিরভাগ সময়টা এদিকের এই 6-7 বছর, এদিকে রাজস্থানের এটা 1 বছর। তারপরে 2006 হয়ে যাওয়ার পরে 7-এর শেষের দিকে ব্রজভূমির দিকে আসা হয়। ব্রজভূমি মানে মথুরা বৃন্দাবন, এই দিকটা আর কি, পুরো ব্রজমণ্ডল আর কি, 84 ক্রোশ ব্রজমণ্ডল ধরায়। তার মধ্যে বিভিন্ন জায়গায় যখন যেখানে যেখানে যেমন যেমন পরিপ্রেক্ষিতে যাওয়া হয়, যাওয়া মূলত সাধনার উদ্দেশ্যে আর কি, ঘুরে বেড়ানো নয়। এবং এই ধর্মপ্রচার কিছু বিষয় না, একদম ইন্টেন্সলি ল্যাবরেটরিতে বসে যেভাবে রিসার্চ করা হয় বৈজ্ঞানিকরা করেন এবং সাধুরা যেভাবে সাধন করেন, এক্স্যাক্টলি যেটা আর কি, সেই ধারায় যতটুকু সামান্য সম্ভব হয়েছিল, সেই উদ্দেশ্যে হয়তো 2 বছর 4 বছরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো বা একটা স্থানে থাকা হতো। ওই 7-এর আশপাশ থেকে নিয়ে মোটামুটি 10 পর্যন্ত ব্রজভূমির ওইখানটায় 2010 সালের আশপাশে তখন মনে হয় এই বিষয়গুলো কিছুটা মানুষের মধ্যে আদান প্রদান করলে বিশেষভাবে মানুষ উপকৃত হবেন বিভিন্ন ফিল্ডের, যদি তারা নিতে পারেন নিজেদের জায়গা থেকে আর কি। অন্তরের শান্তির ক্ষেত্রেও মানে উপকৃত হবেন, এবং যেই ফিল্ডে আছেন প্রফেশনালি সেই ফিল্ডের তার মানে কাজের কোয়ালিটি আরও ভালো হবে, এবং সব দিকে একটা ওভারঅল ব্যালেন্স আসবে আর কি, বাইরের জগতে এবং ভেতরের জগতে আর কি। এইটা মনে করে 2010-এর আশপাশে একটা সেবা কাজ শুরু হয় বিবেকানন্দ সমিতিকে কেন্দ্র করে, সেটা পানিহাটিতে অবস্থিত, এখনও আছে ওটা, স্টেশন আগরপাড়া এবং গঙ্গার ধারে পানিহাটি অঞ্চলে আর কি। বিবেকানন্দ সমিতি একটা রেজিস্টার্ড মানে স্পোর্টিং ক্লাব আর কি। তো সেখান থেকেই এই আধ্যাত্মিক বিষয়গুলো, ধ্যান ধারণার বিষয়গুলো এবং অন্যান্য যা বিষয়গুলো যত রকম আছে, যেটুকু সামান্য আর কি, সেগুলোকে শুরু হয় 2010 থেকে নিয়ে প্রায় 17 পর্যন্ত চলে। 2017-র আশপাশে আমরা জয়দেবে আসি এইখানে আর কি, একটা স্বতন্ত্র যদি জায়গা পাই ছোট্ট আশ্রমের উদ্দেশ্যে নেওয়ার জন্য। তো জয়দেবের ওইখান থেকে জায়গা দেখতে দেখতে আরও স্বল্প মূল্যে, আরও কম মূল্যে লোকেরা বললেন ভেতর দিকে পাওয়া যাবে, তখন এই যে খারাপ রাস্তাটা যেটা দিয়ে এলেন, এটা দিয়ে আমরা পায়ে হেঁটে আসতে থাকি ওখানে আর কি। স্থানীয় মানুষজন সাহায্য করেছিলেন যে অমুক জায়গায় যান, তাহলে হয়তো আরও সস্তায় পাবেন, আরও অল্প মূল্যে, এরকম করতে 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 ঠিক এই জায়গাটায় এসে জানতে পারি, একটু পিছনে জানতে পারি যে একজন কোনো মানুষ এই জায়গাটাকে, এই ভূখণ্ডটাকে দান করতে চাইছেন আশ্রম বা মন্দির ওই উদ্দেশ্যে আর কি। ধলু চ্যাটার্জি, এই রাস্তার উপরেই বাড়ি আর কি, স্থানীয় মানুষ। তখন তাকে আমাদের মনের কথা বলি আর কি, যে এই উদ্দেশ্যে এরকমভাবে চাইছিলাম যদি মনে করেন। তখন উনি এই জায়গাটা সেই সময় দেন আর কি। তো এই জায়গাটায় মোটামুটি 4 বছর সময়কাল প্রায় আর কি। হ্যাঁ 19-এর আশপাশ থেকে আর কি, 19-এর পরে 20 ধরুন আর কি, স্থায়ীভাবে 20 ধরুন। 97 সাল, হ্যাঁ 97 সাল থেকে শুরু হয়েছে। মধ্যপ্রদেশে প্রথম গুরুদেব নিজের কাছে কিছু মাস রাখেন, প্রাথমিক যে শিক্ষার যেটা উনি মনে করেছিলেন। তারপর 98 সালের খুব সম্ভব 16ই জানুয়ারি আমরা ওঙ্কারেশ্বরে পৌঁছাই আর কি। তারিখটা 12টা, তার মধ্যে একটা আর কি, হ্যাঁ ওঙ্কারেশ্বর, বিভিন্ন জায়গায় আছে, মধ্যপ্রদেশে কাছাকাছি আরও একটা আছে। এই পথটা আপনি প্রথম থেকে 1997 থেকে প্রথম বেছে নিয়েছেন, মানে বলতে গেলে তো সেরকম ভাবে বলতে হয় আর কি। আর আচ্ছা, সাধন পথে মানে কিভাবে নিজেকে উন্নতি করা উচিত? প্রথম কথা, আমরা প্রাইভেট ফার্মে কাজ করি, বেশ বেশ, তো
যদি কিছু উপদেশ দেন যে কিভাবে কি চললে উন্নতি হবে। বেশ। এখন দেখুন, এখন বর্তমান সময় হচ্ছে পুরোনো অর্থনৈতিক সময়, শুধুমাত্র টাকা বোঝে আর ভোগটা বোঝে, বটে আর কিছু বোঝে আর কিছু বটে বোঝে না। বটে যেখানে স্বার্থ সেখানেই পাপ। বটে। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই টাকা ইনকাম আর ভোগ, এতে কি হচ্ছে, এতে কোনো লাভ নেই, আলটিমেট ইভেনচুয়ালি জিরো। তো সেই উদ্দেশ্যে মানে যদি কিছু ডেভেলপ করা যায়, মানে এটা কি বলবো, মানে আপনার পথে কিছু খেয়েছিলেন তো? হ্যাঁ, সকাল থেকে কিছু না খেয়ে- খাওয়াটা হয়। এখন বাথরুম টাথরুম যাওয়ার আছে নাকি এই মুহূর্তে? না, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলুন। এখানে দুপুরে সাধারণ যেটা প্রসাদ হবে সেটা পাবেন আর কি, যেমন আমাদের হয় আর কি, বলুন আর কি। তো হয়তো আমি অতটা ভালো করে এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু উদ্দেশ্য এটাই যে আমি নিজে দেখেছি যে মানে অনেকে চাকরি করছে, টাকা ইনকাম করছে, বিয়ে করছে, ছেলে মানুষ করছে, ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে মানে আলটিমেশন এসে কিন্তু আমি সেই জিরোতে এসেই দাঁড়িয়ে আছি, মানে আমার কিন্তু কিছু জীবন থেকে কিছু প্রাপ্তি হলো না। তো এইটা ফিলিং করেছি। তো সেই জায়গা থেকে আমি দেখুন, আমরা আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেক সৎ লোকের অভাব, হয়তো সদ্গুরুর অভাব। তো সেইখান থেকে তারপর আমার রিলেটিভের কাছে শুনে আপনার কাছে এলাম। কিন্তু তো আমার বলার উদ্দেশ্য এটাই যে কিভাবে কি করলে উন্নতির পথে যাওয়া যায়। দেখুন, আধ্যাত্মিক পথের একদম সোজাসুজিভাবে বলতে গেলে, যেমন কাজকর্মের জন্য আমরা নির্দিষ্ট সময় দিই সবাই, রোজগারের জন্য, উপার্জনের জন্য, এটা তো দরকার সংসারের হিসেবে, সে সব দিকেই লাগছে টাকার বিষয়গুলো। তো সেই হিসেবে এর জন্য কিছু একটা নির্দিষ্ট সময় দিতে হয় আর কি। সেটা যে খুব বেশি ঘন্টার পর ঘন্টা সেটা বলছি না, সেটা যদি 15 থেকে 20 মিনিটও হয়, কিন্তু সেটা খুব আন্তরিকভাবে 15 থেকে 20 মিনিট। সেটা কোন সময়টা হলে ভালো? সেটা দিনের মধ্যে মোটামুটি 3টে সময় আছে, সেটা বলছি, 3টের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া যায়। যেমন মনে করুন, ভোরবেলা যখন সূর্যোদয় হয়, সূর্যোদয়ের যে সময় তার থেকে আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা পরে, এক্স্যাক্টলি দেখলে 24 মিনিট আগে থেকে 24 মিনিট পরে বলে। আমি যদি এখন ধরি 5টার সময় সূর্য উঠছে, হ্যাঁ, তার আধ ঘন্টা মানে 4:30, 4:30 থেকে 5:30, 5:30। এই যে 1 ঘন্টা সময়কাল, এর মধ্যে যদি অন্তত 15 থেকে 20 মিনিট সময় দেওয়া যায়, কিভাবে সেটা পরে বলছি। এটা একটা টাইম সকালে। আরেকটা টাইম হলো এই দিনের বেলা, সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আর কি, এই 1 ঘন্টার মধ্যে যে কোনো 15-20 মিনিট। আরেকটা হলো সন্ধেতে ঠিক ওই সূর্যোদয়ের ব্যাপারটা যেমন, সূর্যাস্তের ব্যাপারটাও ঠিক তেমন আর কি। মানে 15-20 মিনিট আমি এটা কমসে কম বলছি। তো এই যে 3টে সময়ের মধ্যে অন্তত একটা সময় নিজের কাজের সাথে তাল রেখে, যার যেমন উপার্জনের জন্য সময়, কোনো একটা সময় বেছে নেওয়া যেটা কামাই না যায় যেন আর কি। সেই সময়টা সেই সময় বসে একদম, যদি মানে ট্র্যাডিশনালি বলি, পরম্পরা ধরে বলি, যদি কারো দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুদত্ত ইষ্ট মন্ত্রটি জপ করা, যদি দীক্ষা না হয়ে থাকে প্রাথমিকভাবে মনকে একাগ্র করার জন্য যে কোনো একটা প্রণালী, যদি কারো নিজের জানা থাকে বা অলরেডি কেউ করতে থাকেন তাহলে তো বলার কিছু নেই, তাহলে সেটাকেই নিয়ে এগোনো। আর যদি জানার ব্যাপার থাকে তাহলে সেইরকমভাবে জেনে বুঝে নিয়ে যে কোনো একটাকে, যেটা আমার শরীর মনকে স্যুট করছে বলে মনে করছি, সেটাকে ধরে ওই সময় একটু একাগ্র হওয়ার চেষ্টা করা আর কি। এইটা প্রাথমিক আর কি। আর এর সাথে সাথে আর দুটো জিনিস, এটা গেল ওই কালে উপাসনাটা নির্দিষ্ট সময় একটা, আর শুদ্ধ আহার, খাওয়ারের সাথে আমাদের মনের একটা সম্বন্ধ আছে এটা আর কি। সেই জন্য খাওয়ারের বিষয়টা যতটা সাত্ত্বিক আহার হয় ততটা ভালো। এবার পারিবারিক পরিস্থিতি বা বাড়ির পরিস্থিতিতে যদি তাল রাখা না যায়, ব্যালেন্স নষ্ট হয় বা অশান্তি হয়, তাহলে সেখানে কিছু বলার নেই। সেই পরিস্থিতি অনুযায়ী যতটা তাল রাখা যায় ততটা। যেমন খুব সাধারণ কথায় বলতে গেলে, ধরে নিলাম মাংস, সকাল বিকেল যদি মাংস ডিম প্রচুর পরিমাণে খাওয়া হয় বা পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয়, সেই মানুষটা 3 দিন ওভাবে খাওয়া হলো এবং তারপর তিনি ওই ধ্যান ধারণার জন্য বসছেন, তখন স্নায়ুতন্ত্র যতটা ওই ক্ষেত্রে সাপোর্টিভ হবে, ঠিক উল্টো দিক থেকে মনে করুন সেগুলোকে একটু গ্যাপ দিয়ে হয়তো সপ্তাহে 2 দিন খাওয়া হলো বা 3 দিন খাওয়া হলো, যাদের অভ্যাস আছে আর কি, অন্যান্য দিনগুলো একটু হালকা হালকা মাছ বা আরও হালকা কিছু, যেটা পেটের পক্ষে ঠিক, তখন
একটা কথার কথা, মানে হালকা মাছ এখানে বলতে চাইছি খুব রিচ করে কিছু নয় আর কি। যেমন বাউল, হ্যাঁ বাউল সাধনার মধ্যে মাছ খাওয়ার একটা চল আছে, কিন্তু সেটা মাছ মানে যে একদম রসিয়ে কষিয়ে প্রচুর রকম মশলা টশলা দিয়ে বিভিন্ন রকমভাবে সেরকম নয়, খুব সাধারণ, যেমন এই খালে বিলে যে মাছগুলো ধরা যায় বা যে যেখানে যে মাছটা সুলভ সেরকম একটা পরিমাণ যেটা পেটে সহ্য হয়। এই রকম ধরনের লঘুপাচ্য যে খাবারগুলো, অর্থাৎ লঘুপাক যে খাবারগুলো, সেগুলোকে গ্রহণ করা, তখন দেখা যাবে যে শরীর মন অনেকটাই তৈরি হচ্ছে। ওই যে 15-20 মিনিট বসছি, এটা তো কোনো জাদুমন্ত্র না যে বসলেই যে হঠাৎ করে মন একাগ্র হয়ে যাবে, হবে না। বরঞ্চ বহু চিন্তার ভিড় এসে বিভিন্নভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, এটাই স্বাভাবিক। এবার মনটা যেন ওই সময় বসলে আমরা কাজে লাগাতে পারি, শান্তভাবে লাগে, সেই জন্য স্নায়ুতন্ত্রটাকে ঠিক করতে হবে একটা তালে। তার জন্যই খাদ্য ব্যাপারগুলো আর কি। এক কথায় বলতে গেলে আমিষ আহার যেগুলোকে আমরা বুঝি সাধারণভাবে আর কি, সেগুলো সাধারণভাবে মনটাকে একটু চঞ্চল করে। সেই অনুপাতে যেগুলোকে আমরা নিরামিষ আহার বুঝি, সেগুলো সেভাবে চঞ্চল করে না যদি পরিমিত পরিমাণে নেই। আবার এখানেও ব্যাপার আছে, হয়তো কেউ নিরামিষ আহার গ্রহণ করছেন বা নিরামিষ খাচ্ছেন, কিন্তু কোনো নিয়মের ঠিক নেই, যখন যেমন পাচ্ছেন, কখনো বেশি কখনো কম, তার মধ্যে প্রচুর মশলা, তাহলে সেটারও ফল খানিকটা ওই রকমই হয়ে দাঁড়াবে আর কি, ওই ধরনের আর কি। তো তুল্যমূল্য বিচার করলে দেখা যায় যদি কারো বিশেষ অসুবিধে না হয়, সাধারণ মানুষের পক্ষে নিরামিষ প্রধান হলে ভালো হয় সাধনের সাপেক্ষে। প্রথম দিকে না হলে কোনো অসুবিধা নেই, যেমন পারা যাচ্ছে সেভাবে লাগা, আস্তে আস্তে যত যত ভেতরের স্বাদ পাবো তখন এগুলো আপনা আপনি গুছিয়ে আসবে, তখন আর নিয়ম হিসেবে থাকবে না, এটা তখন প্রাণের টান হিসেবে হতে থাকবে। তাহলে খাবারের একটা সম্বন্ধ আছে ওই বসার বিষয়টার সাথে। তাহলে বসা হচ্ছে সূর্য উদয়ের 8 ঘন্টা আগে 8 ঘন্টা পরে, এই সময়কালটার মধ্যে যে কোনো অন্তত কেউ 15 মিনিট পান বা 30 মিনিট পান বা তার উপরে। অস্তর একটা সময়, আর মিডিলটা কটার সময়? 11:30 থেকে 12:30। 11:30 থেকে 12:30। আরেকটা রাত্রে আছে, ওটার প্রয়োজন নেই বলে বললাম না, এই তিনটেই মোটামুটি আর কি। আচ্ছা, আপনি কোন সাধনটা বেছে নিয়েছেন? আমাদের তো সমন্বয় সম্প্রদায়, যেহেতু আমাকে বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে আসতে হয়েছিল, যে মানুষজন এখানে আসেন তাদের ভেতরের সংস্কার অনুযায়ী তাদের সেইভাবে বলা হয় আর কি। ঠিক বুঝলাম না। সমন্বয় সম্প্রদায় মানে আমাকে বৈষ্ণবীয় ধারার মধ্যে দিয়েও আসতে হয়েছে, যোগের মধ্যে দিয়েও আসতে হয়েছে, আবার দেহতত্ত্ব বাউল ধারার মধ্যে দিয়েও আসতে হয়েছে, এবং আনুষঙ্গিক বিভিন্ন, সেটাই এখানে বৈশিষ্ট্য। ঢোকার সময় দেখবেন ওখানে লেখা আছে সমন্বয়ী সম্প্রদায়ের। বিভিন্ন ধারার মধ্যে দিয়ে আমাকে আসতে হয়েছিল, এবং সেটা নিয়ে যে উপলব্ধির জায়গাটা দাঁড়িয়েছে সেটাকে কেন্দ্র করেই এই ধারার বিষয়টা আর কি। সাধারণত মানুষ যারা বৈষ্ণবীয় ধারা অনুযায়ী চলেন তারা মা কালীর বিষয়গুলো সাধারণত অতটা পছন্দ করেন না। যারা মা কালীর বিষয় পছন্দ করেন বা বিশেষ ওই ধারার বলে নিজেদের মনে করেন, তারা এই বিষয়গুলো সম্পর্কে একটু আলগা থাকেন বা অতটা পছন্দের বিষয়। যারা পিওর যোগের বিষয় অভ্যাস করেন তারা এই মা কালী বা শ্রীকৃষ্ণ এই রূপের বিষয়গুলোকে অতটা বেশি ভেতর থেকে তাদের সেরমভাবে শ্রদ্ধা কম দেখা যায়। উল্টো দিক থেকে যারা দেহতত্ত্ব বাউল, কাম তত্ত্বটাকে নিয়েই যারা সাধন করেন, একমাত্র সেটাই যাদের পুঁজি, তারা অন্যান্য ধারাগুলোকে ইমপ্র্যাকটিক্যাল বলে মনে করেন। এগুলো খুব ওপর তাড়াতাড়ি করে বলছি আর কি। এবার ভেতরে বলতে গেলে ধাপে 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 লিঙ্ক করে করে বলতে হয়। এবার আমাকে এই ধারাগুলোর মধ্যে একাধিক ধারাগুলোর মধ্যে দিয়ে শরীর এবং মন নিয়ে আসতে হয়েছিল আর কি, একদম সোজাসুজি, মানে থিওরিটিক্যাল কোনো বইপত্র পড়ে বুঝে নেওয়া তা নয়, মানে বছরের পর বছর তার মধ্যে সাধন করা, ওটার জিস্ট কী লাভ হলো ভেতরে, সেই জায়গাটায় দাঁড়ানোর পর একটা সময় পর্যন্ত তাতে স্থিতি, তখন আবার ভেতর থেকে যেমন প্রেরণা আসলো, আবার নতুন ধারার সাথে কানেক্টিভিটি হলো, আবার সেটা ধরে হয়তো 7 বছর 8 বছর 9 বছর সেইভাবে চলা আর কি। তো সেই হিসেবে আমাদের এই ধারাটার নাম পরিচয়ের জন্য আমরা বলে থাকি সমন্বয়ী সম্প্রদায়। পুরো মেশানো, বেশ কিছু ধারার মিশ্রণ বলা যায় আর কি। মানে এটা যদি না বলি একটা বললি, যদি একটা প্রশ্ন করি যে ঠাকুর রামকৃষ্ণ আকারে বিশ্বাস করেছেন, মানে উনি মায়ের দিক থেকে সাধনাটা করেছেন, আর আর এদিকে কিছু মানুষ করে কি সাধনা হলো নিরাকারে, তাহলে কোনটা ঠিক? হ্যাঁ খুবই ভালো আর কি, এটা সুন্দর প্রশ্ন আর কি। মানে এই ক্ষেত্রে দুটো একটা জিনিস জিজ্ঞেস করিনি, কিছু কিছু জিনিস যেটা হয়তো আপনাদের কথার মধ্যে আমার মনে হয় সেই জায়গাটা একটু ধরিয়ে দিলে ভালো হয়, যদি সেরম ধরানোর মনে হয় কিছু মনে করবেন না তো? আমি কিছুই মনে করবো না। আচ্ছা, কিছুই মনে করবেন না, বলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মাকে কেন্দ্র করে সাধন ভজন, হ্যাঁ, সেটাই। মা কালীকে আমরা দক্ষিণেশ্বরে যেমন পড়েছি শুনেছি সেই হিসেবে, ভেতরের বিষয়গুলো বাদ দিলাম। এবার
সেটা দিয়ে চলতে চলতে তারপরে তিনিও বহু পথ দিয়ে গিয়েছিলেন, কিন্তু মূল ভূমিটা ওইটাই ছিল এবং শেষে গিয়েও সেই মূল ভূমি আর কি। তিনি নিজে নিরাকারের মধ্যে দিয়েও গিয়েছিলেন, নিরাকারের পথে তার গুরুদেব ছিলেন তোতাপুরী। হ্যাঁ তো যাই হোক, এই বিভিন্ন রকম করার পরে আবার সেই ওই মায়ের ভক্তিতেই তার স্থিতি অন্তরের, এটা সাধারণভাবে আমরা পাই আর কি। তো এখান যেটা মূল বিষয় যে কোনটা ঠিক, সাকার এবং নিরাকার এই দুটোর নিজস্ব স্বাদ রয়েছে। স্বাদ মানে অভিজ্ঞতা আর কি, দুটোর এক্সপিরিয়েন্স যদি অরিজিনালি হয় আর কি। একটা তো মুখে বলার জন্য কোনো ইনফরমেশান বলে দিলাম একটা রকম, আরেকটা সত্যি সত্যিতেই সাধনের উপলব্ধি যদি হয় সেটার স্বাদ একরকম। তো এখানে সাকার এবং নিরাকার দুটোই নিজের জায়গায় ঠিক, যদি সাধনাটা সঠিক হয়। আর সাধনা যদি সঠিক হয় তাহলে সাকারের উপলব্ধির জায়গায় গিয়ে তখন তিনি নিরাকারকে অস্বীকার করবেন না। আবার নিরাকারে যদি সত্যি সত্যি উপলব্ধির মধ্যে কেউ যান তখন সেখানে গিয়ে সাকারকে অস্বীকার করবেন না আর কি। আর উপলব্ধিতে যদি না গিয়ে আমরা যদি কেবল ওই পথে চলতে থাকি আর ওই পথের দর্শন যেটা, ফিলোসফি যেটা, সেটা শিখে রাখি মনের মধ্যে, তাহলে ওই আরেকটা সাকারের ধারার পথের পথিক যদি হই তাহলে নিরাকারের পথের পথিককে আমি সেভাবে অন্তর থেকে গ্রহণ করে নিতে পারবো না। তার কারণ সাকারের গভীরের উপলব্ধি তো আমার নেই, শুধু কিছু কথা বিশ্বাস করি, কিছু বইপত্র পড়ে শুনেছি, বইপত্র থেকে জেনেছি, অন্যর কাছ থেকে শুনে একটাই রেখেছি। তো এখান থেকে সার এটাই, দুটো পথেরই গভীরে বা মূলে গেলে তখন সেই জায়গা থেকে যেটাকে আপাত বিরুদ্ধ বলে মনে হচ্ছে সেইটিকে গ্রহণ করার একটা যোগ্যতা আসে ভেতর থেকে আর কি। তাহলে এখানে মূল কথা হলো এটাই, যার মনে যেটা ভালো লাগে বা যেটা টান অনুভব করি আমরা সেটা ধরেই এগোতে হয় আর কি। এগোতে থাকলে তখন বিষয়গুলো পরিষ্কার হয়। আচ্ছা, আপনাকে তাহলে আমি একটা জিজ্ঞেস করি, আপনি ঠিক কোনটা ভালো লাগে আপনার, সাকারটা ভালো লাগে না নিরাকারটা ভালো লাগে? এটা আপনি কিসের জন্য জিজ্ঞেস করছেন? এটা উত্তরটা পেয়ে আপনার কী লাভ? আপনি কি এই এনকোয়ারির জন্য এসছেন না নিজেদের? আমি নিজের তাগিদে প্রশ্নটা করছি। হ্যাঁ, না এইটা মনে করুন আমি সাকার বললাম, মনে করুন আমি নিরাকার বললাম, তাতে আপনার কি উপকার হবে? আমি বললে বা আপনি আমার ওই স্বাদটা তো বুঝতে পারবেন না। না, সেটা তো আমি বুঝতেই পারবো না, একদম ঠিক কথা। হ্যাঁ, তাহলে এই যে শাব্দিক যে শব্দকেন্দ্রিক উত্তরটা পেয়ে কী লাভ? আপনি যে জায়গাটায় চাকরি করেন, মনে করুন আমি জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি চাকরির সময় যখন এই চেয়ারটায় বসেন ভালো লাগে না ওই চেয়ারটা যে নর্থ ফেসিং উত্তর দিকে মুখ করা ওটাই ভালো লাগে? এটা হঠাৎ জিজ্ঞেস করলাম, আপনি বলেন না আমার এইটাই ভালো লাগে আর কি। এবার আপনার কথা আমি শুনে নিলাম, কিন্তু আপনার ওই চেয়ারে বসতে বসতে 7 বছরের কী অভিজ্ঞতা, পরে 3 বছর এটাতে কী অভিজ্ঞতা, দুটোর সাথে কোথায় মিল কোথায় অমিল, এই স্বাদটা তো আপনার মনের মধ্যে। ঠিক তাই যদি আমি বলি সাকার, তাহলে সেটা আবার আপনি আপনার মতো করে ভেবে নেবেন এখন যা অভিজ্ঞতা যে জায়গায় দাঁড়িয়ে। আবার যদি বলি নিরাকার, নিজের মতো বুঝে নিয়ে আবার কিছু কাটছাট করবেন। এই দুটোই তো হবে গণ্ডগোলের ব্যাপার মনের মধ্যে। সেটা ঠিক কথা। তাহলে তাহলে আমি কথা জিজ্ঞেস করতে চাই যে সাধন পথে ঠিক কোন লাইনটা ধরে ভালো, সাকার না নিরাকার? হ্যাঁ, এইখানে দেখুন না, একদম মানে খুব সহজ সরলভাবে বললে, আমাদের মনে যার যেটা একটা টান, কারো না কারো কিছু টান থাকে। যেমন ছোটো ছোটো আমরা যদি লজিক্যাল জায়গায় আসি যুক্তির হিসেবে, কোনো মানুষ থাকেন ভাব প্রধান, ভাব প্রধান মানে আবেগ প্রধান মানুষ। কোনো মানুষ থাকেন বুদ্ধি প্রধান, বিচার বিশ্লেষণ বুদ্ধির বিভিন্ন অ্যানালিসিস সেই দিকেই তার বেসিক টেন্ডেন্সি থাকেন, আমরা দেখি তো সমাজে। এবার শাস্ত্রের কথা অনুযায়ী যদি ধরি, যাদের ভাব প্রধান মানুষ তাদের জন্য সাকার ভক্তি উপাসনার পথে গেলে সহজে এগোতে পারা যায়, যদি তিনি ছল কপট না করেন, সততার সাথে চলেন। আর কেউ যদি বিচার বিশ্লেষণ প্রধান মানুষ হন, পিওর বিচার বিশ্লেষণ প্রধান হন, সেই বিচার বিশ্লেষণের ক্ষমতাটাকে নিয়ে যদি তিনি নিষ্ঠা সহকারে জ্ঞানের পথে লাগেন, অর্থাৎ নিরাকার সাধনার পথে লাগেন, এবং নিজের অহং যেন না বাড়ে, গভীরভাবে এগোনোটাই উদ্দেশ্য যদি এই ভাবটা থাকে, তাহলে তিনি নিরাকারের পথে সহজে এগিয়ে যান। আচ্ছা, এটা মানুষের জন্মের প্রকৃতির ওপরে নির্ভর করে আর কি। সেই মানুষটা কেউ, হ্যাঁ, এইটা আর কি। কেউ আবেগে থাকে, কেউ যুক্তি বিশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ, প্রাধান্য আর কি। যিনি আবেগ প্রধান তার মধ্যেও বিচার বিশ্লেষণ আছে, কিন্তু আবেগটা মূল, কারো বিচার বিশ্লেষণটা মূল। আমরা সেভাবে এই মাধ্যমিকের পরে লাইনগুলো চুজ করা হয় না,
না এই যে বেসিক যেগুলো স্ট্রিমগুলো আর কি, সায়েন্স, কমার্স, আর্টস, এগুলো আর কি, খানিকটা ওরকমভাবে বুঝতে পারি আর কি। আর যার যতটা মনে কনসেন্ট্রেশন থাকবে সে তত তাড়াতাড়ি সাফল্য লাভ করবে। হ্যাঁ, মনের কনসেন্ট্রেশন এক কথায় বলতে গেলে তো তাই আর কি। তার কারণটা কি, এ পথে লাগাটা অনেকেই লাগেন, কিন্তু যখনই বছরের পর বছর ওই নিরন্তর লেগে থাকা, সেইটা সাধারণত হয়ে ওঠে না। যেহেতু এদিককার স্থূল রিপুগুলো টানে, তো রিপু মানে স্থূল আকর্ষণের বিষয়গুলো টানতে থাকে, ওই ছটা ঋতু। 6টা রিপু আর কি। ওটা তো এখন ওটা আমাদের চারপাশে এমনভাবে ঘিরে রেখেছে, ওটাকে অস্বীকার করে যেতে গেলে তাহলে ওই সমাজটাকে বের করে নিজেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে। ওখানে থেকে কিন্তু এই কাজগুলো করা ভীষণটা একদম কঠিন। সলিসিটে থাকা, তবে কি ওইটা কঠিন, মানে ভীষণই কঠিন। ওই সমাজে যদি আপনি থাকেন তাহলেও ভীষণ অসুবিধা হয়। নিজেকে সম্পূর্ণরূপে ওই জায়গাটা থেকে আপনাকে তুলে ফেলতে হবে, দিয়ে নিজেকে ঠিক এরকম একটা জায়গার মধ্যে আনতে হবে যেখানে সমস্যাগুলো আমাকে, সাধারণত সমস্যাগুলো আমার যাতে ক্রিয়েট না হয়। বটে না হলে কিন্তু কোনো লাভ নেই, নানান রকম সমস্যা। বটে। তাতে শুধু বাধা সৃষ্টি হয়। তবে হ্যাঁ, এখানে আরেক বটেই বললাম খানিকটা লোকাচার বা শিষ্টাচারের হিসেবে। আর আসল কথাটা হলো, ওই জায়গায় থেকে সাধন করে সিদ্ধি লাভ করেছেন এরম মানুষ ব্যারাকপুরে আছেন আর কি, সাংসারিক অডিট ডিপার্টমেন্টে কাজ করতেন আর কি, ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে আর কি। তার একটা কন্যা সন্তান আছে, তার স্ত্রীও চাকরি করতেন, স্ত্রীর ক্যান্সার হয়ে গেছে, ইনি আছেন যার কথা বলছি, এখানে নাম বলছি না, উল্লেখ করছি না, এখনও আছেন আর কি, এখনও আছেন। তিনি ওই সাধন করে, তার ব্যাপারটা ওরমভাবেই আর কি, সাধনটাকে সিরিয়াসলি নিয়েছিলেন, কোনো শখের জিনিস নয় আর কি। আমরা যেভাবে টাকা রোজগার করি, রোজগার না করলে আমাদের সংসার চলবে না, সব ব্যাপারটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনই সারাদিন যেমন কাজকর্ম করতেন, অতি কষ্টে কাজের পরিশ্রমের মধ্যে থাকতেন, এবং কাজ থেকে যখন ফিরে আসেন দোকান বাজার যা করে দেওয়া, যেমন একদিনে দুদিনের যেটা হিসেব, খুব সাধারণ, যে বিরাট একটা বড় পরিবার সেরম নয়, টাকা পয়সা যে অনেক বেশি ছিল তা না। ঠিক সন্ধ্যার পরে একটা সময়ের পর থেকে তখন একদম গভীর সাধন ভজনের বাড়িতে বলাই ছিল আর কি ওই সময় আর কি। কেন ওই সময়টায় ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই সময়ের জন্য আর তার কোনো কাজের ব্যাপার নেই, কারণ কাজগুলো আগে করে চলে এসছেন, তো ওটা করে রাত্রেবেলা দেখা যাচ্ছে তিনি, সেই মানুষটি একটা সময়ের পর রাত্রে মোটামুটি 9টা 9:30টার সময় শুয়ে পড়ছেন, 9টা 9:30টার সময় শুয়ে 3টে নাগাদ উঠে যাচ্ছেন, আবার 3টের সময় সবাই ঘুমানো, 9:30টায় যিনি ঘুমিয়ে পড়ছেন, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, প্রায় 5 ঘন্টা উনি দেখা যাচ্ছে 2টো, 1টা 1:30টার 2টোর সময় উঠে যেতেন। সেই সময় থেকে নিয়ে প্রায় 4টে পর্যন্ত নিজের যা ক্রিয়া ইত্যাদি করে আবার 4টের সময় ঘুম, আবার 6টার সময় উঠে আসতে বাথরুম টাথরুম ইত্যাদি ব্যাপারগুলো করে দিয়ে 7:30টার সময় আবার কাজের দিকে। এটা বছরের পর বছর সিদ্ধি লাভ করেছেন আর কি, গৃহস্থ মানুষ। ওনার কাছে অন্যান্য সন্ন্যাসীরাও আছেন আর কি। তাহলে তো উনি বেশ শক্তিশালী অবশ্যই সমাজের মধ্যে থেকে ব্যারাকপুরে থাকে। ব্যারাকপুরে থাকেন। উনি বিশেষ পছন্দ করেন না লোকজনের কাছ থেকে নিজেকে গোপন করে রাখেন আর কি। ওনার বক্তব্যটা হলো এইটাই, যে বেশিরভাগ মানুষ আসলে ওরা তাদের নিজেদের প্যারামিটার দিয়ে, নিজেদের দাড়িপাল্লা দিয়ে মাপঝোপ করার চেষ্টা করবে, কিন্তু পারবে না, উল্টো বুঝে চলে যাবে, কাজেই না আসাই ভালো। এক কথা এটাই বক্তব্য আর কি। তার কারণ যে মানুষজন চতুর্দিক থেকে আসেন, তারা সংসারের ছাপ মাথায় পড়ে যাওয়াতে এত বেশি ভিড় হয়ে গেছে, সব জায়গায় গেলেই যেন নিজে বুঝে নিজে একটা মাপঝাপ করে কিছু কার্ড বাদ দিয়ে দেবো, কিছু নিজে অ্যাড করে নিয়ে একটা মোটামুটি বুঝে নেব, এই মানসিকতা নিয়ে আসবেন। কাজে এই মানসিকতা নিয়ে আসলে আধ্যাত্মিক ব্যক্তিত্বকে ধরতেই পারবেন না কোনোভাবেই আর কি। তিনি সাধারণ আর 5টা মানুষের মতো হয়তো লুঙ্গি পরে এখানে শুয়ে চা খাচ্ছেন আর কি। কোথা থেকে এসছেন, আচ্ছা যা বসুন চাটা খান। কিছুক্ষণ পর আধ ঘন্টা 1 ঘন্টা একটু কথাবার্তা হলো, তাহলে কিছু আধ্যাত্মিক বিষয় বলুন, না আমি তো কিছু জানি না সেরকম। ও আচ্ছা, আমি তো অমুক জায়গায় শুনেছিলাম, তাহলে আরেকদিন আসবো, বলে হ্যাঁ হ্যাঁ আসুন, নমস্কার, চলে যাওয়ার পর এরকম শুধু গৃহী না, সন্ন্যাসীদেরও কথা বলছি আর কি। বড় একটা মানে সংস্থার সাথে যুক্ত সন্ন্যাসী, যে সংস্থার নাম সবাই ওয়েস্ট বেঙ্গলে প্রায় বেশিরভাগ মানুষ জানে আর কি, সেখানকার এসেছিলেন, তো বিরাট গুরুত্ব দিয়ে তাকে তো বলার পর, না আমি তো কিছু, চলে যাওয়ার পর অন্যান্য যারা আছে তাদের বলে এনাদের যে বলবো, এনাদের ভেতরে দাঁড়াবেই না, কেন মাথায় এক গাদা ভিড় কতগুলো নিয়ে এসছেন, এই ভিড় যতক্ষণ দূর না হবে আমার কথা শুনলে সেখানে দাঁড়াবেই না, নিজের মতো বুঝে নিয়ে উল্টো বুঝে চলে যাবে। কাজে যদি ভেতরে জানার থাকে আবার ঘুরে আসবে আর কি।
এই আর কি। কাজে যথার্থ সিদ্ধ মহাত্মাকে চেনার কোনো উপায় নেই আর কি, যদি না তিনি ধরা দেন আর কি। আর রইল প্রসঙ্গ শক্তি টুকটাক, এগুলো সাধারণ, মানে 2-4-5 বছর এমনি কোনো মন্ত্র জপ করেছেন তাদের প্রচুর আগে পরের ঘটনা বলে দেওয়া, রোগ ঠিক করে দেওয়া, আরও বিভিন্ন কাণ্ড করা, এইরকম প্রচুর মানুষ রয়েছেন আর কি, বিভিন্ন জায়গায় রয়েছেন, একটু খোঁজ করলেই পাওয়া যাবে আর কি। মানে আগে পরের ঘটনা বলতে মনে করুন আপনি আসছেন, আপনাকে না জিজ্ঞেস করে বাড়ির নাম টাম সমস্ত কিছু নারী নক্ষত্র বলে দেওয়া আর কি, একদম স্ট্রেইটলি, কোনো ইয়ে না যে 10টা বললে 9টা ঠিক হলো, একটা ভুল হলো, ওরকম ভুল টুলের ব্যাপার নেই আর কি। এগুলোকে কি আপনি বলছেন খুব বেশি দূর এগোতে? একদমই নয় আর কি, একদমই বেশি দূর এগোনোর কোনো দরকারই নেই আর কি। দুভাবে এগুলো অর্জন করা যায় সাধারণত, আর একটা বিশেষেরটা বলছি না, সাধারণভাবে একটা হলো তন্ত্রের পথ অনুযায়ী মন্ত্র যখনই সিদ্ধি করা যায় তখন বিশেষ শক্তি, মানে অল্প বলছি, বিশেষ শক্তির মাধ্যমেই আগে পরের ঘটনা জেনে বলে দেওয়া যায়। কার কী রোগের, মানে ডাক্তারি চিকিৎসা কোনোভাবে হচ্ছে না, পার্টিকুলার ঠিক কোন জায়গায় গেলে তার রোগের নিদান পাওয়া যাবে সেগুলো বলে দেওয়া যায়। আরও অনেক ঘটনা এরকম আছে, এগুলো হলো তন্ত্রের পথের। যোগের মাধ্যমে এই সিদ্ধিগুলি লাভ হয়, এই ক্ষমতাগুলো লাভ হয়, কিন্তু তাতে হ্যাঁ একটু দেরি হয়। অনেকটা দেরি হয় আর কি, অনেকটা দেরি হয়, এবং তাতে সুবিধা থাকে কি, এবং থাকে সেই ক্ষমতাগুলো অনেক দিন আর কি। তন্ত্রের মাধ্যমে হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায় আর কি। আর বেশিরভাগ সময় এই ক্ষমতাগুলো আসলে 2-3 বছর 4 বছর হতে হতে আসলে বেশিরভাগ সাধক ওইগুলো নিয়ে আটকে থাকে আর কি, লোককে এই বলা ইত্যাদি বলা। আর সাধারণ মানুষ মাপে কীভাবে, যে আমাদের থেকে আলাদা কিছু আছে মানে তার মানে বিশেষ, কিন্তু যথার্থ মহাপুরুষদের এটা মাপকাঠি নয়, তার ভেতরে বিবেক বৈরাগ্যের স্থিতিটা কতটা, ইষ্টের সাথে যুক্ত মগ্নতা বছর পর বছর কিভাবে লেগে আছে, যদি এই ব্যাপারটা থাকে তখন বুঝতে হবে এই ব্যাপারগুলো অনেক আগে পেরিয়ে আসা হয়েছে, নাহলে এই অবস্থাটা আসবেই না কোনোভাবে আর কি। নির্দিষ্ট মন্ত্রই রয়েছে এই ক্ষেত্রে আর কি। বললাম ইষ্টের সাথে যোগ। হ্যাঁ, ইষ্টের সাথে যোগ, যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলছিলেন না একটু আগে, মায়ের তার প্রত্যক্ষ অনুভূতির যে বিষয়গুলো, তার মধ্যে তার মনের মগ্নতাটা কতটা, মন মগ্ন থাকলে তখন পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও, যেটা কথাটা বলছিলেন, পরস্পর বিরুদ্ধ পরিস্থিতি যেখানে সম্পূর্ণ বিপরীত, সেই পরিস্থিতিতে থেকেও মন অবিচল থাকবে। এগুলোই তো আধ্যাত্মের মূল পুঁজি। আধ্যাত্ম তো এরম নয় যে পালিয়ে 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 থাকা। আমরা কিন্তু ওই হই হল্লার জন্য এখানে এসে থাকিনি, এটা একটা পার্টিকুলার টাইম পিরিয়ড আর কি। একটা টাইম পিরিয়ডের পর হই হল্লা এবং চুপচাপ দুটোই সেম হয়ে যায়, আর যদি এটা না হয় তাহলে আধ্যাত্ম করে লাভ নেই। তার মানে ধারণা ক্লিয়ার নয়। না না, বাড়ির পাশে যদি এখন সারাদিন ধরে মাইক বাজে তাহলে সেটা তো টেকা দূরকর হয়ে যায়। হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, কিন্তু ওই বলছি দেখবেন এখানে মৌলিক চাহিদাটা কতটা আছে। মাইক বাজাটাই 100 ভাগ কারণ, নাকি না সেই মাইক বাজাটাকে আমি একটা অজুহাত তৈরি করে নিচ্ছি। আরও অনেক কিছুই তো হচ্ছে, আমি এর মধ্যে থেকে উপার্জনের বিষয়টা তো ঠিক করে নিচ্ছি কোনো না কোনোভাবে। আমাকে যদি বলে 1000 মাইক বাজতে থাকুক, রাত্রে অমুক জায়গায় গেলে আমাকে 5 কোটি টাকা দেওয়া হবে ওই মানুষটার সাথে দেখা করলে আর কি, কোনো লাইফ রিস্ক নেই। আমি মাইক বাজুক একদিকে, দুনিয়া একদিকে পড়ে থাকবো, আমি 5 কোটি টাকা দেওয়ার জন্য রাত্রি 2টো একা চলে যাবো আর কি। টাকাটা তো আমরা ইনকাম করি ভোগটা করার জন্য। হ্যাঁ, ভোগটা করার জন্য। এবার ভোগ মানেই তো বেসিক রিকোয়ারমেন্ট, ওটা মৌলিক চাহিদা। না না, ভোগ মানে ঠিক বেসিক রিকোয়ারমেন্ট না, ভোগের মানে ভোগের পরিমাণটা বাড়তে থাকে। ধরুন আমার কাছে আমার বেসিক রিকোয়ারমেন্ট, আমার কাছে বর্তমানে একটা 5 লাখ টাকার গাড়ি থাকে ফর এক্সাম্পল। যখন আমি দেখতে চাই যে উনি আমাকে আরো 1 কোটি টাকা দেবে, তখন আমার কিন্তু মনে মনে ভোগটা রয়েছে, আমার যদি একটা 15 লাখ টাকার গাড়ি হয় তাহলে আমার আরামটা বেশি হয়। তখন আমি কি করলাম, সেই 5 থেকে 15 যাওয়ার জন্য আমি ওই জায়গাটায় গেলাম, কিন্তু আমার কিন্তু স্থিতিটা কিন্তু 5-এর মধ্যে না, আমাকে 1 কোটি টাকা দিলে যেমন আমি এই অবস্থায় আছি, ভালো আছি। এইটা তো মানুষ তো বেশি দিন রাখতে পারে না। হ্যাঁ, এইখান থেকে দেখুন, এই যেটা বর্ণনা করছেন এর ভেতরের কথা আমি বলতে চাইলাম, যেটা রাখতে পারে না বলেই নিজের ফ্রেমটা ব্রেক করে বেশির দিকে দৌড়ায়। এই জন্যই তো আজকে ভারতের রাজনীতির লোকগুলোর এই অবস্থা, হ্যাঁ নিজেদের জায়গাটাই ঠিক নেই। হ্যাঁ, এখানে দেখুন ওই যে বেশির দিকে যে দৌড়ানো, এই বেশির দিকে দৌড়ানোর ব্যাপারটাই যেন তার মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। হ্যাঁ, সেটাও একটা আলাদা কারণ। আমি বলতে চাইছি না, আমি বলছি যে মানুষের উত্তর বৃদ্ধিটার জন্য যে টাকাটা বললেন, আমি সেইটার দিকে যাচ্ছি। যে না, আমি একটা কাজ করছি, আমার একটা মোটামুটি একটা মাইনে পাচ্ছি, আমি এর মধ্যে না, আমি এর বেশি আর যাবো না। আর সেটাও আর একটা লেভেল। আর একটা তার লেভেল, না না আমি যাবোই না, যে অবস্থায় আছি 200 টাকা আয় করি, আমি আমার এই অবস্থাতেই ভালো আছি, আমি এই ঠাকুরের চিন্তা ভাবনাটাকে নিয়েই বেশি দূর এগোতে চাইছি, সেইটা একটা আলাদা। তো আমার মানে এই ব্যাপারগুলো আমি একটুখানি। আপনি মূল বিষয়টা ধরতে পারলেন না, অন্য ব্যাখ্যায় চলে গেলেন। মূল বিষয়টা আবার ধরানোর জন্য রিপিট করতে বাধ্য হচ্ছে, এইটা হলো গণ্ডগোল বেশিরভাগ মাথা বোঝাই করে আসা লোকের। অপ্রিয় সত্য বলতে বাধ্য হলাম, না হলে মূল বিষয় এগোবে না আর কি।
আমি এক্সাম্পলটা যে পয়েন্ট অফ ভিউর জন্য দিলাম সেই দিকে না গিয়ে আপনি নিজের মতো যা জানেন সেটা ব্যাখ্যা করে স্টেপ বাই স্টেপ আমাকে বোঝাতে লাগলেন, এটা গন্ডগোল হচ্ছে। আপনাকে আমি বোঝাচ্ছি না। বোঝানো মানে বিষয়টা ক্লিয়ার করতে চাইছেন, কিন্তু ওই বিষয়টা এখানে বক্তব্যই নয়। আমার মূল বক্তব্যটা টাকার কথা সাধারণ মানুষ খুব চট করে বোঝে। টাকার যে নেসেসিটি, প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার যে তাগিদ, টানটা, সেই টানটাকে আমরা সাধারণত অস্বীকার করি না। সেই টানের ফ্লোতে পড়ে কাজকর্ম করে থাকি বিভিন্ন লেভেল থেকে। এবার লেভেল দূরে হাঁটাই, আমার ওই টানের যে ফ্লোটা, সেই সেম ফ্লো যদি আমার আধ্যাত্মিক বিষয়ে হয়, তাহলে 24 ঘন্টা মাইক বাজলো, আমি কোনো না কোনো জায়গায় গিয়ে আমার নিজের কাজটা করে চলে আসবো আর কি। হ্যাঁ, এইটা হলো ঠিক। ওইটাই বলতে চাইছিলাম, এক্স্যাক্টলি বিষয়টা এইটাই আর কি। দেখুন না, আপনারা নিজের নামও জানেন হয়তো, যার মানে একজন বিখ্যাত মহাত্মা আর কি, শ্যামাচরণ লাহিড়ী হ্যাঁ, নাম জানেন, যোগীর শ্যামাচরণ লাহিড়ী। তিনি সাধারণ পুলিশে একটা সাধারণ পদে কাজকর্ম করতেন, এবং তারপর যোগ অভ্যাসের পরে যখন টাইম আমরা দেখতে পাচ্ছি, ওই কাজকর্ম করে তার মধ্যে থেকে আবার রেস্ট নিয়ে দিনের শেষে যাতেও খাওয়া দাওয়া ইত্যাদি, আবার রাত্রে একটা সময় উঠে ওই সময় যোগ অভ্যাস করে যাচ্ছেন। হ্যাঁ, সেটা তো এইখান থেকে বলার উদ্দেশ্য আর কিছুই নয় যে আমার যেন, আমি যে যোগটাকে ভালোবাসি, যত সমস্যার মধ্যেই থাকুক না কেন, আমাকে তো ওকে টাইম একটা বের time করে দিই। নিতে হবে। হ্যাঁ আর সেটা অত্যন্ত মনোযোগ থাকে। হ্যাঁ, সেটা প্রথমে অল্প হোক, তাতে ক্ষতি নেই। এবার অল্পটা আস্তে আস্তে হতে যত গভীরতা বাড়বে, আমি রস পাওয়া হবে, রস পাওয়া মানে আনন্দ, ওইগুলো আস্তে আস্তে কমে যাবে, এইদিকে স্বাভাবিকভাবে হ্যাঁ হ্যাঁ এইটাই। কিন্তু আমার কাছে প্রশ্ন আছে যে, মানে মানুষ কি সাধনা করে নিজের এই এই যে কোমরের এখান থেকে যে কুলকুণ্ডলিনী বলে, সেইটাকে জাগানোর জন্য? এক কথায় বলা যায় সেটা আর কি। হ্যাঁ এটাই হলো হ্যাঁ, আসল মানুষ। সুপ্ত শক্তিটাকে জাগ্রত করলেই তখন চেতনার বিকাশ হতে থাকে আর কি। মানে সাধনার মানে মূল বেসিকই হচ্ছে নিজের মধ্যে এই কুণ্ডলিনীটাকে জাগানো। আচ্ছা, সেটা 2.5 প্যাচ না 3.5 প্যাচ? 3.5 প্যাচ। 3.5 প্যাচ। এর অবস্থানটা যদি আমাকে একটু বোঝান। অবস্থানটা শরীরের হিসাবে একদম সোজা কথায় বলতে গেলে, গুহ্যদ্বার এবং অন্ডকোষের মাঝখানে যে স্পেসটা রয়েছে, গুহ্যদ্বার অর্থাৎ মলদ্বার এবং অন্ডকোষ এর মাঝামাঝি যে জায়গাটা রয়েছে, সেই জায়গার প্রায় মধ্যবর্তী স্থান বলা যায়। ঠিক শরীরে ঠিক কোন জায়গাটা? ওই যে সেটাই বলছি, রেকটাম, মলদ্বার। মানে আমরা যে এখান থেকে যে এই যে মলদ্বার, হ্যাঁ, মলদ্বার এবং অন্ডকোষ, দেখবেন এই মাঝে একটা ফাঁকা জায়গা রয়েছে শরীরের। ছবি আছে? হ্যাঁ, না এমনি আপনি নিজেই ফিল করুন না ব্যাপারটা। হ্যাঁ, সেটা আছে। মলদ্বার এবং অন্ডকোষ তো পাশাপাশি লেগে নয়, মাঝখানে তো ফাঁকা জায়গাটা, মাঝে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গাটার সেন্টার পয়েন্টই হলো মূলাধারের মূল জায়গা আর কি, মোটামুটি বলতে গেলে, লোকেট করতে গেলে ওই জায়গা আর কি। আমাদের যে শিরার যে হাড়টা যেখানে এরকম সরু মতন শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা না? এক্স্যাক্টলি মূলাধার চক্রের যদি জায়গা বলেন, ওইটা আর কি, যেটা বললাম আর কি। আর পরে যখন জাগরণ হয়ে যাবে, জাগরণ সত্যি যখন হয়, তখন আস্তে 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 স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে, অর্থাৎ স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে তার অনুভূতি হয় আর কি। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে মেরুদণ্ডের মধ্যে দিয়ে তার অনুভূতি হয় আর কি। এইটা ঠিকঠাক ভাবে সাধন করতে গেলে এটা ঠিক কত বছর সময় লাগে এইটাকে জাগাতে? ব্রহ্মচর্যর কার কতটা, বীর্যের গাঢ়তা কতটা, এইটার উপর নির্ভর করে, আর তার সাধনের ইন্টেন্সিটি কতটা আর কি, মানে কতক্ষণ লেগে থাকতে পারছেন আর কি মনের। বীর্যের গাঢ়? হ্যাঁ, বীর্যের গাঢ়তার উপর বিষয়টা নির্ভর করে। ব্যাপারটা একটু হ্যাঁ, বীর্য যদি পাতলা হয়ে যায়, তার শরীরের শক্তি জাগবে না সেভাবে আর কি, জাগলেও সেটা ক্ষতিকর হয়ে যাবে আর কি, মানে ব্রেনের সমস্যা হয়ে গেছে দেখা গেছে আর কি। মানে ব্রেনের সমস্যা মানে মাথা খারাপ? মাথা খারাপ, একদম স্ট্রেইটলি বলতে গেলে পাগল, সোজা বাংলায় বলতে গেলে পাগল, ডাক্তারিভাবে বলতে গেলে মানে মেন্টাল অ্যাবনর্মালিটি আর কি, অস্বাভাবিকতা এসে গেছে। কোনো একটা ক্রিয়া বিশেষের মাধ্যমে, নাম করছি না, কোনো একটা ক্রিয়া বিশেষের মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে কিছু সময় অভ্যাস করার পর, কিন্তু শরীরে ব্রহ্মচর্য নেই, রক্তে বীর্যের অনুপাত অনেক কম, স্খলন কেন্দ্রিক, তখন ওই যে প্রচণ্ড ধাক্কা, তখন ব্রেন নিতে পারে না আর কি। তাহলে এই ব্রহ্মচর্যটা ঠিক কতটা গাঢ় হতে হবে, মানে কত দিন পর্যন্ত? এটা এই এই ব্যাপারটা এটা ওই ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে, যার যেমন ক্ষয় হয়ে আগে চতুর্দিকে ক্ষয় হয়ে আছে, সেই অনুপাতে সেটাকে ধীরে 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 নর্মাল জায়গায় আসা, নর্মাল জায়গায় আসলেই তার বিভিন্ন রকম লক্ষণ রয়েছে, সূক্ষ্ম এবং স্থূল এবং সূক্ষ্ম লক্ষণ রয়েছে।
নর্মাল জায়গায় আসলে তারপর সেখান থেকে এবার কিছু কিছু যোগের ক্রিয়া আছে, যোগের পথ ধরে যদি বলি যোগের ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো ধীরে 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 অনুশীলন করতে করতে মোটামুটি নর্মাল জায়গার থেকে তারপরে বছর 3 যদি কেউ ভালো করে সেই প্রণালী ধরে চলেন, অন্তত প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে সাধন করার চেষ্টা করেন মিনিমাম একাসনে আর কি। এই যে আপনি যে 3টে টাইম বললেন, হ্যাঁ 3টে টাইম, ওটা তো মিনিমাম 3টে টাইমের মধ্যে মিনিমাম 15-20 মিনিট বললাম, মানে একেবারে একদম সাধারণ। কেউ যদি একদম সাধন করে সিদ্ধি লাভ করে ওই পরম সমতার জায়গায় যাব যোগের পথ অনুযায়ী, তাহলে তাকে খুব ভালো হয় সংসার জীবনে থেকে যদি অসুবিধে না হয় 1 ঘন্টা সময় ধরতে পারলে সবচেয়ে ভালো। আর যারা 1 ঘন্টা পারবেন না, ধীরে 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 কেউ যদি 6 মাস অভ্যাস করে 1 ঘন্টায় যান, বা 1 বছর অভ্যাস করেও 1 ঘন্টা যান, সেটাও ভালো। তারপরে ওই 1 ঘন্টা সময়কালটা যতদিন মেনটেন করবেন, তার থেকে 3 বছরের মধ্যেই সূক্ষ্মরাজ্যের অনুভূতি শুরু হয়ে যাবে আর কি। 3 বছর ম্যাক্সিমাম বললাম, অত সময় লাগে না, তার অনেক আগেই শুরু হয়ে যায় আর কি। বিভিন্ন দর্শন শুরু হয়ে যায় সূক্ষ্মরাজ্যের আর কি, শ্রবণ শুরু হয়ে যায় আর কি। ওইটা কি যদি কখনো গ্যাপিং হয়, ওই 1 ঘন্টা যে বলছেন যে সময় করে বসছি, তো গ্যাপিংটা কি এক্সপেক্টেড? না, গ্যাপিংটা এক্সপেক্টেড নয়। এবার বছরে কতটা হতে পারে, মানে এরকম তো হতেই পারে যে আমি কোনো কাজে বসতে পারলাম না। হ্যাঁ, সেই জন্য ওই এমন একটা টাইম ফিক্সড করা যে টাইমটা আমাদের সাধারণত ব্রেক না হয় আর কি। আর তখনই ওটা ব্রেক হতে পারে যখন আমরা বেড রিডেন, মানে শরীর এমন অসুস্থ ওই দিন আমার নর্মাল আমি খাওয়া দাওয়া করতেই পারছি না। মানে বিছানা থেকে হ্যাঁ কষ্ট করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন কোনো উপায় নেই। সেটা হ্যাঁ, সেটা পরিস্থিতির তাগিদে উপায় নেই। আর নিজের তরফ থেকে ব্রেক করলে কি, ওই যে ডিমে তা দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ সত্যি সত্যি কুণ্ডলিনী জাগরণের বিষয়টা বলা আজকাল ভিডিওতে প্রচুর লোক যারা জীবনে মানে সাধনাও করেননি 6 মাস সিনসিয়ারলি, তারা বহু রকম মানে এডিটিং করে করে বিভিন্ন লাইটিং করে করে সাজিয়ে এবার চতুর্দিকে মানুষ এটা যেন একটা মানে এক্সাইটমেন্টের বিষয় হয়ে গেছে। না জিনিসটা তো অনেক টাফ, বিশেষ টাপ। এটার জন্য বেসটাই হলো যম নিয়ম পালন না করলে কুণ্ডলিনী জাগরণ তো ক্ষতিকর তার পক্ষে। যম নিয়ম হলো পাতঞ্জল যোগ দর্শন, হলো যোগের ক্ষেত্রে বিশেষ অথেন্টিক গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ। তার 8টা ধাপ রয়েছে অষ্টাঙ্গ যোগের। তার প্রথম 2টো ধাপ হলো যম আর নিয়ম। এই যম মানে সেটাকে আবার 5টা ভাগে ভাগ: অহিংসা, সত্যাস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। অহিংসা সাধারণভাবে আমরা মোটামুটি ধারণা আছে, অহিংসা। সত্য বিষয়েও সাধারণভাবে আমার ধারণা, তুই সাধারণ ধারণাটাই থাক। অহিংসা, সত্য, অস্তেয়। অস্তেয় মানে চুরি না করা, অহিংসা, সত্য, অস্তেয়। ব্রহ্মচর্য মানে শরীর থেকে 60 ধাতু শরীরে রক্ষা করা, একটা বেসিক অর্থ আর কি। খুব উচ্চতর অর্থ হলো ব্রহ্মের স্থিতি, সেই পরমাত্মবোধের স্থিতি। তো সেটা বলে লাভ নেই, আগে গোড়াটা ঠিক করলে ওগুলো আসে। সেই জন্য ওই ব্রহ্মচর্য মানে গোড়াটার কথা বলছি আর কি। এমন কোনো ধরনের ক্রিয়া বা ভাবনা আমরা জেনে বুঝে করব না যেটা আমাদের শরীর মনকে উত্তেজিত করে শরীর থেকে শক্তি স্খলিত করে দেবে। স্খলিত করে দিলেই তো কি স্নায়ুতন্ত্র আস্তে আস্তে তো ঢিলেঢালা হতে থাকবে, এবং ঢিলেঢালা হলে তো উচ্চ স্তরের চেতনা ধরতে পারবো না আমরা আর কি। তখন কেবল কতগুলো চিন্তা ভাবনা করা হবে এই লেভেলে থেকেই, আর উঁচু লেভেলে যাওয়াটা আর হচ্ছে না প্র্যাকটিক্যালি আর কি। এইটা হয় অসুবিধা। তো ব্রহ্মচর্য, তারপর হলো অপরিগ্রহ। অপরিগ্রহ মানে এক্সট্রা, মানে সার কথাটা বলি, অনেকের থাকে না, বহু মানুষের কাছ থেকে যে কোনো উপায়ে অন্যকে ঠকিয়ে বা যে কোনোভাবে অন্যের কাছ থেকে কিছু পেলে ভালো হয়, মানে আমি তার অধিকারী নই, যোগ্য নই, তবু যদি কিছু নিয়ে নিতে পারি এদিক ওদিক করে, এই ধরনের টেন্ডেন্সি থেকে নিজের মনকে যতটা ইয়ে রাখা যায় আর কি। মানে দুটো দিককে ঠিক করতে হয়, শরীরের ব্যালেন্সটা আর মনের শুদ্ধতা। এই দুটো ঠিক হলেই তখন ধীরে ধীরে কুণ্ডলিনী জাগরণ যে হবে, জাগরণের ওই বেসটা তৈরি হয় আর কি। যে সত্যিই যদি জাগরণ হয় তখন স্নায়ুতন্ত্রে যেন কোনো রকম ডিফেক্ট না হয়, বরং ভালো হয়, আরাম আনন্দ হয় আর কি। তো প্রথমেই যম নিয়ম। যম নিয়মে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। অস্তেয় মানে চুরি না করা, অপরিগ্রহ মানে দান গ্রহণ না করা। এখানে দান গ্রহণের মূল অর্থটা ওইভাবে আমরা বুঝবো আর কি। এই হয়ে গেল যম। নিয়মটা হলো, নিয়মেরও 5টা: শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচ মানে শুদ্ধতা। শৌচ আবার 2 রকম, একটা হলো বাহ্যিক শৌচ, স্নান, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাইরের যে শরীর যা যা করে থাকি সাধারণভাবে। আরেকটা হলো আন্তরিক শৌচ, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ। সেই রকম কাজ করা, সেরকম ভাবনা চিন্তা করা, যে কাজ বা যে ভাবনা চিন্তা আমার মনকে কখনোই মলিন করে না, অর্থাৎ মনকে ময়লা করে না,
বরং শুদ্ধ করে, ভেতরে একটা তাজা ভাব আনে। যে কাজ করলে মনের মধ্যে অপরাধ বোধ বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, টেনশান বাড়ে, ভয় বাড়ে, আগের শুদ্ধ পবিত্র ভাবটা চলে যায়, সেগুলো না করা। এইটা হলো আন্তরিক শৌচের মূল কথা আর কি। তো শৌচের দুটো ভাগ, বাহ্যিক আর আন্তরিক। শৌচ 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 তপস্যা, আচ্ছা, অহিংসা, সত্যাস্তীয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপস্বাধ্যায়। তারপর সন্তোষ, সন্তুষ্ট মানে যিনি সাধন করবেন, সাধন করতে করতে যেমন রোজগারপাতি হচ্ছে, আমার চলে যাচ্ছে বা মোটামুটি দরকার, ঠিক আছে, খুব বেশি চাহিদার পেছনে দৌড়লে তাহলে আর মনটা নিয়ে তো এইখানে ডোবা যাবে না। এটাই তো আমি প্রথমে বললাম। হ্যাঁ, একটা তো আমাদের প্রয়োজন মতো যেটা করার সেটা লাগছে, সংসার চালানোর জন্য এত টাকা আমার দরকার, তাহলে মোটামুটি সব ঠিকঠাক, হ্যাঁ এইটা ঠিকঠাক, সেক্ষেত্রে আমি সিনসিয়ারলি লেগেছি। এবার কাজটা এত ভালো করে করব, কাজ থেকে এসে যদি আমি টিফিন করে একটু রেস্ট নিয়ে নিশ্চিন্তে 10-15 মিনিট বসি, তখন মনে চিন্তা হবে না যে ওই কাজটা খারাপ করে আসলাম, ওখানে গন্ডগোল করে আসলাম, এইগুলো যেন না আসে আর কি, এরকম। তো শৌচ, সন্তোষ, তপস্যা মানে বুঝতেই পারছে, এই পথে চলার জন্য যত রকম শারীরিক এবং মানসিক কষ্ট সহ্য করতে হয়,